আজকে আজকে আমাদের ভিডিওটা যে বিষয়ের উপর, সেই বিষয়টা হলো ইনকাম ট্যাক্স। তো ক্লাস 12-এর ইনকাম ট্যাক্সের উপর প্রথম যে চ্যাপ্টারটি আমাদের জানতে হয় বা যে বিষয়ের উপর থেকে আমাদের প্রশ্ন হয় সেটি হলো, দেখো লিখেছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয়। মনে রাখবে যে ইনকাম ট্যাক্সে যে 5টা হেড বা আয়ের খাতের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 2 নম্বর খাতটি হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আর 1 নম্বরে ছিল ইনকাম ফ্রম স্যালারি, যেটা আমরা ক্লাস 11-এ শিখে এসেছি। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা জানার আগে গৃহ সম্পত্তি বা হাউস প্রপার্টি কি, বা কোন ব্যক্তি হাউস প্রপার্টির উপর ইনকাম হলে তিনি ট্যাক্স দেবেন, করযোগ্য হবেন, তো সেটা জানতে হবে। তা প্রথমে আমাদের হাউস প্রপার্টির অঙ্কে প্রথমে যেটা জানতে হয় দ্যাট ইজ হলো গৃহ সম্পত্তি কি। খুব ভালোভাবে শুনবে। বা গৃহ সম্পত্তির অঙ্কের অন্তর্ভুক্ত হতে গেলে যে দুটো প্রধান কন্ডিশন পূরণ করতে হয় সেই দুটি বলছি। নাম্বার 1, দ্য অ্যাসেসি অর নির্ধারী মাস্ট বি দ্য ওনার অফ দ্য হাউস, অর্থাৎ যে ব্যক্তির আমরা অঙ্ক করছি তাকে অবশ্যই ওই গৃহ সম্পত্তির মালিক হতে হবে, প্রথম শর্ত। 2 নম্বর, যে ইনকামটা হবে সেটা অবশ্যই গৃহ সম্পত্তি থেকে হতে হবে, অর্থাৎ জমি থেকে, অর্থাৎ অট্টালিকা থেকে হতে হবে, অথবা তৎসংলগ্ন জমি থেকে হতে হবে। আবার রিপিট করছি, প্রথম কন্ডিশন হলো দ্য অ্যাসেসি মাস্ট বি দ্য ওনার অফ দ্য হাউস। ওকে, অর্থাৎ যে ব্যক্তির অঙ্ক করছি তাকে অবশ্যই ওই গৃহ সম্পত্তির মালিক হতে হবে। 2 নম্বর হলো যে আয়টা কোনো অট্টালিকা থেকে হতে হবে অথবা তৎসংলগ্ন কোনো জমি থেকে হতে হবে। ওকে, আরেকটা বিষয় বললেই হয়, সেটি হলো যে অবশ্যই সেই বাড়িটি থেকে অ্যাসেসি মানে বাড়িওয়ালা আর কি, তিনি সেটি ব্যবসার কাজে ব্যবহার করবেন না। মূলত 2টো পয়েন্ট। প্রথম হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল বা অ্যাসেসিকে জমির বাড়ির মালিক হতে হবে, ইনকামটা হতে হবে কোনো অট্টালিকা থেকে বা কোনো তৎসংলগ্ন জমি থেকে। ক্লিয়ার? এবার আসা যাক বাড়ির কিছু ব্যাপার রয়েছে। যেমন হাউস প্রপার্টির অঙ্ক করতে গেলে প্রথমেই জানতে হবে যে হাউস প্রপার্টির প্রকৃতিটা কিরকম। প্রধানত হাউস প্রপার্টি 2 রকম হয়। 1 ইজ লেট আউট মানে ভাড়া দেওয়া বাড়ি, আর 2 নম্বর হচ্ছে সেলফ অকুপাইড বাড়ি, মানে যে ক্ষেত্রে বাড়িওয়ালা নিজের বাড়িতে নিজেই থাকেন, গৃহকর্তা নিজেই থাকেন। তো লেট আউটের আবার 2টো পার্ট রয়েছে। একটা হলো লেট আউট মানে ভাড়া দেওয়া হয়েছে ফর রেসিডেন্স মানে থাকার উদ্দেশ্যে, অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন ভাড়াটিয়া তিনি থাকেন। নাম্বার 2, ফর বিজনেস, অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন তিনি সেই বাড়িতে ব্যবসা করেন। ওকে, তাহলে বাড়ি কি হয়, লেট আউট আর সেলফ অকুপাইড। লেট আউটের 2টি পার্ট, প্রথম পার্ট হচ্ছে ফর রেসিডেন্স এন্ড সেকেন্ড পার্ট হচ্ছে ফর বিজনেস। তারপর সেলফ অকুপাইড, অর্থাৎ যে ক্ষেত্রে বাড়িওয়ালা বা ঘরের মালিক ওই বাড়িতে নিজেই থাকেন, কিন্তু তিনি ব্যবহার করছেন কিভাবে, ওই একই রকম। ফর রেসিডেন্স মানে তিনি থাকার উদ্দেশ্যে বাড়িটি ব্যবহার করতে পারেন। আরেকটা হলো ফর বিজনেস, অর্থাৎ তিনি ব্যবসার জন্য বাড়িটা ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবে, দেখো লেট আউট ফর রেসিডেন্স, লেট আউট ফর বিজনেস, দুটো নিচে টিক দেওয়া রয়েছে, মানে দে উইল কাম আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেলফ অকুপাইড বাড়ি, যেটা তিনি বাড়িওয়ালা নিজেই থাকেন অর্থাৎ ব্যবসা করেন না, সেটি ইট উইল কাম আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কিন্তু সেই বাড়িটি সেই বাড়িওয়ালা যদি নিজের ব্যবসার কাজে ব্যবহার করেন, ইট উইল নট কাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইট উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম বিজনেস। ক্লিয়ার? তাহলে বাড়িওয়ালা যদি নিজের বাড়িতে ব্যবসা করে থাকেন সেটা কিন্তু হাউস প্রপার্টির বিষয় নয়, মনে রাখলেন। তাহলে কার বিষয়? এটা হলো ইনকাম ফ্রম বিজনেস, এটা হলো ব্যাপার। আর পরের বিষয় যেটা মনে রাখতে হয় যে হাউস প্রপার্টি টোটাল বিষয়টাকে আয়কর আইনের 22 থেকে 27, আমি এখানে আরেকবার লিখছি 22 থেকে 27, মানে 22 থেকে 27 ধারার মধ্যে হাউস প্রপার্টির বিষয়টাকে কিন্তু আলোচনা করা হয়েছে আয়কর আইনের। ওকে, এবার জেনে রাখবে যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অঙ্ক কষতে গেলে এই হাউস প্রপার্টির অঙ্কের মূলত 2টি পার্ট আছে। নাম্বার 1, যেটাকে আমরা বলে থাকি
নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, সেখান থেকে আমাদের ডিডাক্ট করতে হয়, ডিডাকশন বা এক্সেমশন যে কোনো একটা ইউজ করা যায় আন্ডার সেকশন 24, অর্থাৎ কোনো বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু থেকে যদি 24 ধারা ছাড় বাদ দেওয়া যায় তাহলে আমরা যেটা পাবো দ্যাট উইল বি কল্ড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ওকে, তাহলে হাউস প্রপার্টির অঙ্কের প্রধানত দুটো ধাপ। প্রথমে আমাদের বের করতে হয় নেট অ্যানুয়াল ভ্যালু সেই বাড়িটা, সেখান থেকে যদি আমরা 24 ধারা ছাড় বাদ দিই, ওকে, তাহলে যে আউটকামটা হবে, যে রেজাল্টটা পাওয়া যাবে, দ্যাট উইল বি নোন অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ওকে, কিন্তু প্রশ্ন হলো যে নেট অ্যানুয়াল ভ্যালু বের করবো কি করে? নেট অ্যানুয়াল ভ্যালু বের করার আগে আমাদের লেট আউট বাড়ির ক্ষেত্রে বলছি, যে কথাগুলো বলছি কিন্তু সবই লেট আউট বাড়ির ক্ষেত্রে। তো লেট আউট বাড়ির ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু বের করার আগে আমাদের বের করতে হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওকে, তো গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে আমাদের 3টি স্টেপ ফলো করতে হয়। স্টেপ 1, দেন স্টেপ 2, দেন স্টেপ 3। স্টেপ 1 আমরা কি বের করব না রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, আমি ছোট করে বলছি RER। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কি না নাম্বার 1 A B C, এতে আমরা বলছি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, অর্থাৎ মোট পৌর মূল্য। বাড়িটি যে মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে রয়েছে সেই মিউনিসিপ্যাল অথরিটি ওই বাড়িটার যে ভ্যালুয়েশন করে রেখেছে তাকে বলা হয় গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। মনে রাখবেন যে বাড়িটি যদি কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইতে থাকে তাহলে সেই ক্ষেত্রে মিউনিসিপ্যাল ভ্যালু দু প্রকার, একটা হলো গ্রস, একটা হলো নেট। কিন্তু at the time of calculating reasonable expected rent আমাদের রিকোয়ারমেন্ট হয় কি না গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। ওকে, দেন আমি ছোট করে লিখছি এখানে FR মিনস হচ্ছে ফেয়ার রেন্ট, অর্থাৎ বাড়িটার ন্যায্য ভাড়া। দেন SR দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেন্ট, বাংলায় বলা হয় প্রমিত ভাড়া। প্রমিত ভাড়া হলো না অ্যাকর্ডিং টু রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুসারে ওই বাড়িটার যে ভাড়া তাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেন্ট অর প্রমিত ভাড়া। নিয়মটা হলো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এই দুটো টাকার মধ্যে যেটি বড় হবে, অর্থাৎ আমি যদি ধরে নিই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 1 লাখ, ফেয়ার রেন্ট 90,000, তাহলে দুটোর মধ্যে হায়ার কে হলো 1 লাখ, আর ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড রেন্ট হলো 80,000। তো ইন দ্যাট কেস বলেছিলাম গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটি বড়, তারপর স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে ওটাকে কম্পেয়ার করব, যেটি ছোট হবে দ্যাট উইল বি ইয়োর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তো এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, দেখো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 1 লাখ, ফেয়ার রেন্ট 90, এদের মধ্যে হায়ার হলো 1 লাখ, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট 80, তাহলে এই দুটোর মধ্যে লোয়ার হচ্ছে 80,000। খুব ভালোভাবে বিষয়টা খেয়াল করবে। তাহলে 80,000 কি না 80,000 হলো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ওকে, দেন স্টেপ 2, স্টেপ 2 আন্ডারে আমাদের লিখতে হয় অ্যানুয়াল রেন্ট, অর্থাৎ বার্ষিক ভাড়া, অর রেন্ট রিসিভেবল। ওকে, অর্থাৎ বাড়িটার সারা বছরের ভাড়া, কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারটা যদি কোনো কারণে কমে যায় সেই ক্ষেত্রে যত মাসের প্রিভিয়াস ইয়ার হবে তত মাসের ভাড়াটাকে বলা হচ্ছে রেন্ট রিসিভেবল। যদি কোশ্চেন পেপারে দেয়া থাকে, থাকবে আশা করি, তো সেটি লিখবে। সেখান থেকে আমাদের বাদ দিতে হয় যেটি দ্যাট ইজ কল্ড আনরিয়েলাইজড রেন্ট। আমি ইউআর লিখছি বোঝানোর জন্য, ছোট করে সময় বাঁচানোর জন্য। তো অ্যানুয়াল রেন্ট অর রেন্ট রিসিভেবল থেকে আমাদের বাদ দিতে হবে আনরিয়েলাইজড রেন্ট, যাকে বাংলায় আমরা বলে থাকি অনাদায়ী ভাড়া, অর্থাৎ ভাড়াটি আছে কিন্তু ভাড়া দিচ্ছে না। তবে মনে রাখবে সব ক্ষেত্রে কিন্তু আনরিয়েলাইজড রেন্ট ছাড় পাওয়া যায় না, কিছু শর্ত আছে। শর্তটা কি? 3টি শর্ত। নাম্বার 1 কন্ডিশন যে দ্যাট আনরিয়েলাইজড রেন্ট মাস্ট বি কানেক্টেড টু প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ ওই অনাদায়ী ভাড়াটা ঠিক গত বছরের হতে হবে তবে ছাড় পাওয়া যাবে। নাম্বার 2 দ্য টেন্যান্সি মাস্ট বি বোনাফাইড। ওকে, টেন্যান্সি মাস্ট বি বোনাফাইড। আর নাম্বার 3 all necessary legal action
মাস্ট বি টেকেন বাই দ্য ল্যান্ডলর্ড টু কালেক্ট দ্য রেন্ট, অর্থাৎ ভাড়া আদায়ের জন্য বাড়িওয়ালা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে তারও প্রমাণ দেখাতে হবে। কি কি তিনটে আরেকবার রিপিট করছি। নাম্বার 1, যে আনরিয়েলাইজড রেন্ট হবে সেটি মাস্ট বি ফর দ্য প্রিভিয়াস ইয়ার। নাম্বার 2, টেনেন্সি মাস্ট বি বোনাফাইড। নাম্বার 3, দ্যাট ইজ যে ভাড়া আদায় করার জন্য বাড়িওয়ালা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এই কটা যদি প্রমাণিত হয় যে ওকে, তখন কিন্তু এই স্টেপ 2 থেকে আনরিয়েলাইজড রেন্ট ছাড় পাওয়া যায়। ওকে, যেটা হবে দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ স্টেপ 2। দেন স্টেপ 3, স্টেপ 3 মিন্স হায়ার অফ স্টেপ 1 and 2, অর্থাৎ স্টেপ 1 এর অ্যান্সার আমি ধরে নিচ্ছি, স্টেপ 2 এর অ্যান্সার হচ্ছে, স্টেপ 2 এর রেজাল্ট হচ্ছে 1 লাখ। তাহলে 80,000 আর 1 লাখ এদের মধ্যে হায়ার যেটা সেটা বসাতে হবে। ওকে, এখান থেকে যদি বাড়িটা ফাঁকা থাকে ডিউ টু ভ্যাকেন্সি, মানে ভাড়াটে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে আর সেই জায়গায় নতুন কোনো ভাড়াটি এসে পৌঁছায়নি, যেমন ধরো এপ্রিল থেকে মার্চ পর্যন্ত আমার একটা ইয়ার হয়, ভাড়াটিয়া যদি ডিসেম্বরের শেষে চলে যায় আর তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ এই 3 মাসের নতুন ওই ভাড়াটিয়া ওই বাড়িতে না আসে, তার মানে বাড়িওয়ালা লস হয়েছে ওই 3 মাসের ভাড়া। যদি সেরকম লস থাকে তাহলে সেটি মাইনাস করতে হবে, লিখবো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। যদি ধরে নিই 1 মাসের ভাড়া হলো 10,000, তাহলে 3 মাসের ভাড়া হচ্ছে 30,000, আমরা সেই ক্ষেত্রে 30,000 মাইনাস করব। মাইনাস করে যেটা হবে দ্যাট ইজ 70,000, ইট উইল বি গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওকে, তো এইভাবে 3টে স্টেপকে আমরা 3টে স্টেপ পেরিয়ে এসে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু পেয়ে থাকি। কিন্তু আমার দরকার নেট অ্যানুয়াল ভ্যালু। কিভাবে নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করব দেখে নেওয়া যায়। যে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা পাবো, পরে বিষয়টাকে তোমরা কম্পিউটারে দেখতে পাবে, এখানে রাফলি একটু দেখে নাও। এখান থেকে বাদ দিতে হয় এমটি ফর মিউনিসিপ্যাল ট্যাক্স, আর কিছু হয় সিওয়ারেজ ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, সেগুলো বাদ যায়। বাট মনে রাখবে যে মিউনিসিপ্যাল ট্যাক্স ইট মাস্ট বি পেড বাই দ্য ওনার, সেই জন্য আমি লিখছি এখানে, পরে আবার দেখতে পাবে পেড বাই দ্য ওনার। অর্থাৎ বাড়িওয়ালা যদি মিউনিসিপ্যাল অথরিটিকে মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়ে দেয় তবেই কিন্তু এই টাকাটি ছাড় পাওয়া যায়। ক্লিয়ার? ছাড় দিয়ে যেটা হবে দ্যাট উইল বি নেট অ্যানুয়াল ভ্যালু। ক্লিয়ার? তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার ক্ষেত্রেও দুটো শর্ত আছে। নাম্বার 1, ইট মাস্ট বি পেড, অর্থাৎ ডিউ রাখলে কিন্তু এই ছাড় পাওয়া যায় না। নাম্বার 2, ইট মাস্ট বি পেড বাই দ্য ওনার, অর্থাৎ বাড়িওয়ালাকে মিউনিসিপ্যাল ট্যাক্স দিতে হবে। যদি কোনো কারণে ভাড়াটিয়া দিয়ে দেয় তাহলে এই ততটুকু অংশ কিন্তু আমরা ছাড় পাবো না। আবার রিপিট করছি, প্রথম শর্ত বাড়িওয়ালাকেই ট্যাক্স দিতে হবে। নাম্বার 2, ইট মাস্ট বি পেড, ডিউ রাখলে ছাড় পাওয়া যায় না। আরো একটা যে সেটা হলো মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্যালকুলেশন will be always on net municipal value। আমরা জানি যে একটু আগে বলেছি যে বাড়ি যদি কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইতে হয় তখন মিউনিসিপ্যাল ভ্যালু দু প্রকার, একটা গ্রস, একটা নেট। যখন আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করছিলাম, ফার্স্টই আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করেছি, সেই ক্ষেত্রে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু প্রয়োজন হয়। কিন্তু while calculating municipal tax it must be calculated on net municipal value। ওকে, কিন্তু অন্য সিটিতে যদি বাড়ি হয় তাহলে যাহাই গ্রস তাহাই নেট, সেক্ষেত্রে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। নেট অ্যানুয়াল ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের বাদ দিতে হয় লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। নাম্বার 1, ইট ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন, আমি ছোট করে এসটি লিখেছি। এসটি ফুল ফর্ম স্ট্যান্ডার্ড ডিডাকশন। ধারাটা হলো আন্ডার সেকশন 24A। The amount will be 30% of net annual value। অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু যা বেরিয়েছে তার 30% আমরা ক্যালকুলেট করব। নাম্বার 2, ইন্টারেস্ট অন লোন। যদি বাড়ি তৈরি করা, রিপেয়ার করা, রিনিউ করা ইত্যাদি পারপাসে আমরা লোন নিই তখন 24-এর বি ধারায় সেই ইন্টারেস্ট অন লোন সেটিও ছাড় পাবো। তাহলে টোটাল করে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু নিচে লিখে বাদ দিয়ে যেটা পাবো, দিস উইল বি কল্ড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি মাস্ট, ইট ইজ লেট আউট হাউস প্রপার্টি।
এবার বাকি থাকলো আমাদের সেলফ অকুপাইড বাড়ি কিভাবে হাউস প্রপার্টির অঙ্ক ক্যালকুলেট করতে হয়। জেনে রাখবে যে ইন কেস অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু উইল বি নীল আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ সাব ক্লজ 2। ওকে, তাহলে জটিল ব্যাপার নয়, এত স্টেপ পেরিয়ে আসতে হচ্ছে না, ডাইরেক্ট আমরা লিখে দেবো যে নেট অ্যানুয়াল ভ্যালু নীল আন্ডার সেকশন 23 এর 2 ধারা। ওকে, সেই ক্ষেত্রে 24 ধারা ছাড়ও বাদ পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন তাও যদি থাকে, তবে সেখানে একটা লিমিটের ব্যাপার আছে। কোনো সময় দেখা যায় 30 ম্যাক্সিমাম হয়, কোনো সময় দেখা যায় ম্যাক্সিমাম 2 লাখ। যখন আমরা অঙ্ক করবো সেই ব্যাপারে আরো ডিটেলসে যাব। আপাতত একটুখানি তোমাদের আলোচনা হলো, এবার টোটাল বিষয়টা আমরা আবার কম্পিউটারে দেখাবো, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। আজকে শুধু প্রোফর্মা দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা কিভাবে প্রবলেম তার সলিউশন করতে হয় হাউস প্রপার্টির অঙ্কের ওপর সেটি দেখব। প্রোফর্মা ফর লেট আউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এখানে একটি ছক দেয়া হয়েছে, সেই ছকে আমরা কিভাবে ভাড়া দেয়া গৃহ সম্পত্তির ইনকাম বা আয় বের করতে হয় সেটি আমরা দেখাবো। দেখো, একটা ছক কাটা হয়েছে, ছকটা দেখতে পাচ্ছ। উপরে একটি হেডিং দিতে হয়, হেডিংটা দিয়েছি দেখো, কম্পিউটেশন ফর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার এক্স। আমরা ধরে নিয়েছি যে ইন্ডিভিজুয়ালের অঙ্ক করছি তার নাম হচ্ছে মিস্টার এক্স, a resident individual for the assessment year 2020-21 relating to previous year 2019-20। ওকে, জেনে রাখবে যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেটা যদি লেট আউট হয়, তার প্রথমে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু বের করব, তারপর সেখান থেকে ডিডাকশন আন্ডার সেকশন 24 মানে 24 ধারার ছাড় বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পাবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এই নেট অ্যানুয়াল ভ্যালু বের করার আগে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হয়, যেটি আমরা 3টি স্টেপে বের করব। ওকে, দেখো শুরুতে লিখেছি স্টেপ 1, তার আন্ডারে লিখতে হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যেটা কি না হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অর ফেয়ার রেন্ট। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্ট কাকে বলে আমরা আগে জেনেছি। সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। এটা লিখে নেওয়ার পর প্রথমে আমরা লিখব গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ইনার কলমে টাকা লিখব, দেন ফেয়ার রেন্ট টাকাটা বসাবো ইনার কলমে, দেন স্ট্যান্ডার্ড রেন্ট আবার ইনার কলমে বসাবো। এবার দেখতে হবে যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটি বড় সেটাকে কনসিডার করব, তারপর সেটার সাথে স্ট্যান্ডার্ড রেন্টের সাথে একটা কম্প্যারিজনে আমাদের আসতে হবে। সেই কম্পেয়ার করতে গিয়ে যদি দেখি যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট তাদের মধ্যে যেটি বড় এবং সেই ফিগারের সাথে স্ট্যান্ডার্ড রেন্ট তার সাথে তুলনা করে যে ফিগারটি ছোট হবে সেটি হলো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। সেটা এখানে লিখে ডাবল লাইন দিয়ে ক্লোজ করে দেবো। ওকে, আরেকবার রিপিট করছি, না গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এদের মধ্যে যেটা বড়, তারপর সেটি এবং স্ট্যান্ডার্ড রেন্ট এদের মধ্যে যেটি ছোট সেটি হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ক্লিয়ার? দেন স্টেপ 2, ইট ইজ অ্যানুয়াল রেন্ট অর রেন্ট রিসিভেবল। এই অ্যানুয়াল রেন্ট আর রেন্ট রিসিভেবল বলতে কি বুঝি সেটা আমরা আগে আলোচনা করেছি। সেটাকে বের করতে হবে, ফার্স্ট কলমে লিখব, সেখান থেকে যদি আনরিয়েলাইজড রেন্ট ফর প্রিভিয়াস ইয়ার যদি থাকে তাহলে সেটি মাইনাস করব। তবে মনে রাখবে যে আনরিয়েলাইজড রেন্ট যে থাকলেই বাদ দিতে হবে তা নয়, এর ব্যাপারে একটা শর্ত আছে, শর্তগুলি আমরা আগে আলোচনা করেছি। ওকে, তো বিয়োগ করে যেটা হবে সেটি হলো সেকেন্ড স্টেপ বা স্টেপ 2 এর আনসার। ক্লিয়ার? দেন স্টেপ 3, দেখো লিখেছি হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, মানে এই রেজাল্ট স্টেপ 1 এর উত্তর এবং স্টেপ 2 মানে এই রেজাল্ট, এই দুটির মধ্যে যেটা বড় হবে সেটা ইনার কলামে বসাবো। ওকে, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে লস ডিউ টু ভ্যাকেন্সি, অর্থাৎ বাড়িটা ফাঁকা থাকার কারণে যে ভাড়াটা বাড়িওয়ালা পায়নি সেই টাকাটি মাইনাস করব, করে যে রেজাল্টটা আসবে দ্যাট ইজ কল্ড গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওকে, সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, অর্থাৎ বাড়িওয়ালা যদি মিউনিসিপ্যাল ট্যাক্স দেয় তাহলে সেই অর্থটি মাইনাস হবে, মাইনাস করে যেটি পাবো দ্যাট ইজ কল্ড নেট অ্যানুয়াল ভ্যালু, রেজাল্টটা বাইরে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? এবার আমরা ডিডাকশন করব 24। এর আন্ডারে দুটি ডিডাকশন অ্যাভেলেবেল হয়,
Number 1 is standard deduction, which is under section 24A, যার অ্যামাউন্ট কত হবে না 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। ওকে, তাহলে এই নেট অ্যানুয়াল ভ্যালু যা বেরিয়েছে তার 30% ক্যালকুলেট করে আমাদের ইনার কলামে রাখতে হবে। দেন ইন্টারেস্ট অন লোন, ওকে, আন্ডার সেকশন 24B যদি দেয়া থাকে সেটিও মাইনাস করতে হবে। তাহলে টোটাল 24 ধারার যে দুটি ছাড় মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট অন লোন, এই দুটি যোগ করে বাইরে পাঠাবো। কেন বাইরে পাঠাবো না নেট অ্যানুয়াল ভ্যালু থেকে সেই টোটাল অ্যামাউন্টটা মাইনাস করতে হবে। মাইনাস করার পর যে ফিগারটা আসবে দ্যাট ইজ কল্ড ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। ওকে, এবার নেক্সট পেজে আমরা কিভাবে সেলফ অকুপাইড বাড়ির ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে হয় সেটি দেখব। দেখা যাক। দেখো, এখানে নেট অ্যানুয়াল ভ্যালুর ক্ষেত্রে একটা ইজিয়েস্ট ব্যাপার হচ্ছে যে এখানে স্টেপ ফলো করে কিন্তু নেট অ্যানুয়াল ভ্যালুতে আমরা যাব না, আমরা ডাইরেক্ট লিখব নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(2)(a) সাব ক্লজ 2 ইট উইল বি নীল, এটা হবে নীল, শূন্য। এখান থেকে 24 ধারা ছাড় শুধু একটিই পাওয়া যায়, দ্যাট ইজ 24B। সেখানে কিছু লিমিটেড ব্যাপার আছে, কোনো সময় এটা 30,000 হয়, কোনো সময় 2 লাখ হয়, সেটা আমরা আলোচনা করেছি আগে। মাইনাস করে যেটা আসবে দ্যাট ইজ কল্ড ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। এটা জেনে রাখবে যদি ইন্টারেস্ট অন লোন দেয়া থাকে সেটা সবসময় নেগেটিভে আসে, কারণ যেহেতু নীল নেট অ্যানুয়াল ভ্যালু নীল, সেখান থেকে নীল মানে শূন্য, শূন্য থেকে ইন্টারেস্ট অন লোন বাবদ যদি 1 টাকাও বাদ যায় তাহলে রেজাল্টটা অটোমেটিক -1 হবে। যদি বেশি হয় তাহলে -2, 3 এরকম বাড়তে থাকবে। সেই জন্য বলা হয় যে যদি কোয়েশ্চেন পেপারে ইন্টারেস্ট অন লোন দেয়া থাকে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি উইল বি অলওয়েজ নেগেটিভ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা কিভাবে হাউস প্রপার্টির অঙ্ক কষতে হয় সেটা আমরা সলিউশন করে দেখাবো। তোমরা ফলো করতে থাকো ভিডিওটা।